This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন সময় স্পেশাল কিছু কথা বলার, স্পেশাল কিছু দেখানোর। দেখাবো। এতক্ষণ আপনাদের তৃণমূলের মধ্যে মন কষাকষি, বিজেপির মধ্যে মন কষাকষি, শুদ্ধকরণের চেষ্টা, কেউ কানে তোলে কেউ কানে তোলে না, সব দেখালাম। কিন্তু এবার এমন এক শুদ্ধকরণ দেখাবো যা মনে থাকবে আপনার। ল্যাংচার শুদ্ধকরণ। ল্যাংচা, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। আরে মজা করছি না, সিরিয়াস বলছি। 3 কুইন্টাল ল্যাংচা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। কেন জানেন? ছত্রাক। ভয়ঙ্কর ব্যাপার। এমন যে হতে পারে জানলে রাজা কৃষ্ণচন্দ্র রায় কি তার অন্তঃসত্ত্বা মেয়েকে ল্যাংচা খাওয়ানোর ঝুঁকি নিতেন? বুঝলেন না। ল্যাংচা নিয়ে মজার এক গল্প চালু আছে। সাহিত্যিক নারায়ণ সান্যাল রূপমঞ্জরিতে ল্যাংচার নামকরণের ইতিহাস শুনিয়েছেন। বর্ধমান রাজপরিবারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন রাজা কৃষ্ণচন্দ্র। মেয়ে সন্তান সম্ভবা হলে কৃষ্ণনগরের রাজবাড়িতে নিয়ে আসেন। খাওয়া দাওয়ায় রুচি নেই, রাজা চিন্তিত। একদিন রাজকন্যাই বাবাকে ডেকে বললেন, বর্ধমানের শ্বশুর বাড়িতে থাকতে এক ময়রার হাতে তৈরি কালো রঙের ভাজা মিষ্টি খেয়েছিলেন, রসের টইটম্বুর, কালো পানা লম্বাটে, কিন্তু কি স্বাদ! আহা, মুখে লেগে আছে। সেই মিষ্টি খেলেই মুখের রুচি ফিরবে। রাজা কৃষ্ণচন্দ্র পড়লেন মহা ফাঁপড়ে। মেয়ে ময়রার নাম বলতে পারছেন না, মিষ্টির নামও জানো না। অনেক ভেবেচিন্তে রাজকন্যা বলতে পেরেছিলেন ময়রা ছিলেন খঞ্জ, অর্থাৎ একটি পা ছিল খোঁড়া। অবশেষে সেই ময়রাকে খুঁজে কৃষ্ণনগরের রাজবাড়িতে নিয়ে গিয়েছিলেন। স্বাদ ফিরল রাজকন্যার। মিষ্টির নামটিও হয়ে গেল ল্যাংচা। ময়রার নামও ছড়িয়ে পড়ল। জমিদার বাড়ি থেকে ফিরে বড়শুল থেকে আধ ক্রোশ দূরে শক্তিগড় গ্রামে তিনি নিজের দোকান দিলেন। সেই শক্তিগড়ই এখন ল্যাংচা ঘর, ল্যাংচার আঁতুর ঘর। সেই আঁতুর ঘরে শোরগোল। গুদামে গিয়ে চোখ কপালে প্রশাসনের। ল্যাংচা ছাঁকা তেলে ভেজে 10-12 দিন ফেলে রাখা হয়। তাতেই ছত্রাকে মাখামাখি, মানে ফাঙ্গাস। প্রশাসনের লোকজন 2 দিন ধরে বস্তা বস্তা ল্যাংচা ফেলে দিয়েছেন। বলছেন লোভনীয় এই ল্যাংচা আসলে বিষ। ছত্রাক শুধু নয়, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। কয়েকজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথাও জানিয়েছেন বর্ধমানের উপস্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। গ্রামের পিছনে, গ্রামের ভিতরে যে গোডাউনে আমরা যখন আজকে দেখতে পেলাম, পুলিশ নিয়ে যখন গেলাম, সেখানে গিয়ে যা দেখতে পেলাম, চক্ষু চরক গাছ আমাদের, যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত 15 দিন 1 মাস ধরে। প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত্রাক পড়ে গেছে, ছাতা পড়ে গেছে, ফাঙ্গাল, মানে খেলে সেগুলো অবধারিত মানুষ অসুস্থ হবে, হাসপাতালে ভর্তি হতো। আগেই আমাদের করতে হয়, একদিন আগে থেকেই করতে হয়, যাতে ঠান্ডা করে কাস্টমারকে দেওয়া হয়, তারা যেন বাড়িতে গিয়ে ভালোভাবে খেতে পারে। কোনো প্রকার ভাজা যেসব মিষ্টি হয় ছানার, তাতে কোনো প্রকারভাবে কেমিক্যাল বা রং ব্যবহার করা হয় না। যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে, এবং একটা দুটো না, প্রত্যেকটাই এরকম। কোনো ওয়ারেন্ট নেই, কিচ্ছু নেই, তারা বাড়িতে সার্চ করতে গেছে। এই বিষয়ে আমাদের ব্যবসায়ী সমিতি থেকে পদক্ষেপ নেবে, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। চেষ্টা করছি যে আগামী দিনে কাস্টমারকে আরও সচেতনভাবে কীভাবে কাস্টমারকে ভালো মাল দেওয়া যেতে পারে। নিয়ম ভঙ্গ করবেন এবং মানুষকে ঠকাবেন পচা খাবার খাইয়ে, আমরা কিছুতেই তা বরদাস্ত করব না। কি ল্যাংচায় শুদ্ধকরণটা কেমন? তবে দোকানদাররা অনেকেই ক্ষেপে বোম, চিঠিপত্র ছাপিয়ে তাদের আগে থেকে পাঠিয়ে যদি তল্লাশি হতো, খুব খুশি হতেন। চিকিৎসকদের মুখে শুনুন এই ল্যাংচা খেলে কি হতে পারতো আমাদের। যেগুলো ছত্রাক জন্মে গেছে, খারাপ হয়ে গেছে, ওগুলো অবধারিত, ওগুলো হচ্ছে ফুড পয়জনিং করতো, ফলে এবং মহামারী একটা হতো। কারণ বহু সহস্র মানুষ হচ্ছে যে এটা খেতেন, পচা থাকে, তাতে যদি ছত্রাক জন্মে যায় সেটা মানুষের শরীরের ক্ষতি করে, পেটের রোগ, ফুড পয়জনিং, এবং সেটা মারাত্মক এমন আকার নিতে পারে যে মৃত্যু অবধি হতে পারে।
সাধু সাধু প্রশাসন দারুণ করছে, তবু ঠোঁটকাটা প্রশ্ন করছে একদিন প্রশাসন কি করছিল? এই ল্যাংচা হাব হঠাৎ রাতারাতি তৈরি হয়েছে, বছরের পর বছর ধরে চলছে। ঘুমোচ্ছিল প্রশাসন? আরে কৃষ্ণমণ্ডলকে জেলে নিয়ে যাওয়ার পথেও মনে আছে আপনাদের? এইখানে দাঁড়িয়ে তিনি কচুরি আর ল্যাংচা খেয়েছিলেন। ল্যাংচাগড়ে অভিযান দরকার এখন কেন বুঝলো প্রশাসন? এই অভিযানই বলে দেয় এতদিন জেলা প্রশাসনের গাফিলতি ছিল, আমার আপনার স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। দায় নেবে নাকি এখন বড় বড় কথা বলা প্রশাসন? যখন শুদ্ধকরণের কথাই বলছি তখন আর এক শুদ্ধকরণ বলি। দেখুন, শিক্ষা ব্যবস্থা এ রাজ্যে একেবারে তলানিতে, অলমোস্ট সবাই এ কথা এক বাক্যে বলেন। এবার পাওয়া গেছে নিট অস্ত্র। কেন্দ্রে বিজেপি সরকারের জন্য শুদ্ধ করতে হবে শিক্ষা ব্যবস্থাকে, তাই সব বিরোধী এক কাট্টা, সরকার পক্ষকে চেপে ধরতে হবে, এটাই তো প্রত্যাশিত ছিল। আর সেই নিট প্রশ্ন ফাঁসের উত্তাপই বাড়ল সংসদে। কাল বাজেট, তার আগে আজ প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রশ্নোত্তর পর্বেই ঝাঁঝ বাড়ালেন বিরোধীরা। কেন্দ্রের শিক্ষামন্ত্রী জবাবও দিলেন, আর সেই জবাবেই তো বললেন প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই। With full responsibility, I would like to submit in front of House, through you, sir, there is no evidence of paper leak in last 7 years in any numbers. So there are incidents. প্রশ্ন ফাঁসের ঘটনাই ঘটেনি। এদিন প্রশ্নোত্তর পর্বে প্রশ্নটা তোলেন তামিলনাড়ুর কংগ্রেসের সাংসদ ভি মণিকম টেগোরের অভিযোগ, 7 বছরে 70টা প্রশ্ন ফাঁস, অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কি করেছে সরকার? Process and to prevent future incidents of paper leaks, including any technological advancements or additional security protocols. Given the recurrence of such issues, it is 70 times in 7 years. How does the minister plan to restore trust in the system? With full responsibility, I would like to submit in front of House, through you, sir, there is no evidence of paper leak in last 7 years in any numbers. So there are incidents. Already this case, right now, Speaker sir, this case is going in front of Honorable Supreme Court. As after NTA, more than 240 examination has been conducted. More than 5 crore students has been applied, and more than 4.5 crore students successfully participated in the examination. These are the all fact and records. আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই কোন প্রশ্ন ফাঁস হয়নি শুনেই তার পদত্যাগ দাবি করে বসলেন কংগ্রেসের সাংসদ, সব বিরোধীরাই। Light of the severe breach in the examination process and the significant impact of over 24 lakh students, does the minister accept the responsibility for these failures? After the office, will the minister consider resigning? Speaker sir, I am here on the mercy of my leader, Prime Minister sir. So whenever accountability comes, my government is collectively answerable to that. কি বুঝলেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বললেন যখন অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে তখন সরকার, মানে কেন্দ্রে বিজেপি চালিত সরকার, কালেকটিভলি উত্তর দেবে। মানে যদি প্রশ্ন ফাঁস বা যে কোনো অনিয়ম বেনিয়ম হয়ে থাকে তার দায় একা ধর্মেন্দ্র প্রধানের নয়, গোটা মন্ত্রিসভার দিকে ঠেলে দিলেন দায়টা, তাই না? এরপরই তো বলতে উঠলেন অখিলেশ যাদব, প্রশ্নের আড়ালে খোঁচাটা স্পষ্ট। अध्यक्ष महोदय, ये सरकार किसी और का रिकॉर्ड बनाए ना बनाए, लेकिन पेपर लीक का रिकॉर्ड जरूर ये सरकार बनाएगी। फिर मैं शुरू से मेरा एक स्टैंड रहा, राजनीति नहीं करना, लेकिन अखिलेश जी जब वहाँ दायित्व में थे उस सुबह की सर सारे सूची है कितने बार उत्तर प्रदेश में क्वेश्चन पेपर लीक हुए हैं। বোঝাই যাচ্ছে বিরোধীরা যতই সরব হবে সমানে সমানে জবাব দিতে তৈরি হবে সরকার। এরপরই বলতে উঠলেন রাহুল গান্ধী। Minister has blamed everybody except himself. That there are millions of students in this country who are extremely concerned at what is going on. Millions of people believe that if you are rich,
if you're rich and if you have money, you can buy the Indian examination system. পয়সা থাকলেই শিক্ষা হয়, ডাক্তার হওয়া যায়। রাহুল বললেন আর সঙ্গে সঙ্গে তাকে মুঁহতোড় জবাব দিলেন ধর্মেন্দ্র প্রধান। मेरे को मेरे राज्य की, मेरे सूबे की जनता की स्वीकृति मिली है। मैं किसी की, मेरे बौद्धिक और मेरे संस्कार की सर्टिफिकेट मेरे को सारी सदन में किसी से नहीं चाहिए। देश की प्रजातंत्र में चुन के मेरे नेता प्रधानमंत्री मोदी जी को प्रधानमंत्री की भूमिका दिया है। मैं उनकी निर्णय से यहाँ उत्तर दे रहा हूँ सदन को। बाकी ये कहना चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा। রাত পেরোলেই বাজেট। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। তৃতীয়বার শুরু থেকেই বিজেপি নেতারা বলছেন এনডিএ সরকার, মানে মোদী সরকার নয়, এনডিএ সরকার। গত 2 টার্মের মতো মোদী সরকার নয়, ফলে বুঝতে কারোর অসুবিধা নেই যে এবার সরকার শরিক নির্ভর। শরিকদের দাবিকে গুরুত্ব দিয়েই বাজেট পেশ করতে হবে, সঙ্গে মূল্যবৃদ্ধি আর কর্মসংস্থানের চাপ। 2047 जब आजादी के 100 साल होंगे, तब विकसित भारत का जो हमारा सपना है, उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे। প্রধানমন্ত্রী বলছেন কালকের বাজেট হবে 2047-এর ভিত। আর বিরোধীরা? আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেকটেশন নেই, কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না। উনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন, দেশ বাঁচার এজেন্ডা। সেই এজেন্ডাইতে দেখবেন যে অগ্রগতি। মনে রাখতে হবে এবার বিরোধীরা বেশি শক্তিশালী। এবার শরিকদের মন রেখে চলতে হবে। তাই কতগুলো বেসিক প্রশ্ন। তৃতীয় মোদী সরকারের বাজেটে এবার অনেক চ্যালেঞ্জ। কি কি চ্যালেঞ্জ আসুন দেখাই। জোট দায়বদ্ধতা ভুললে চলবে না এবং আর্থিক সংস্কার একসঙ্গে কি করে সম্ভব, সবথেকে বড় প্রশ্ন। সামনেই বিহার নির্বাচন, কোনো কড়া আর্থিক পদক্ষেপ নাও মানতে পারে জেডিইউ। মনে রাখতে হবে জোটের অন্যতম বড় শরিকের নাম নীতিশ কুমার। তারপর কি? জেডিইউ এর সঙ্গে বিহারের জন্যই ভোটের কথা মাথায় রেখে স্পেশাল প্যাকেজের দাবি এলজেপিরও, মানে বিহারকে মাথায় রাখতেই হবে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ আরও এক শরিক। টিডিপির পাশাপাশি অন্ধ্রপ্রদেশের স্পেশাল প্যাকেজের দাবি করছে ওয়াইএসআরসিপিও। তাহলে বুঝতে পারছেন তো কতটা শাখের কড়াতে বিজেপি। সঙ্গে ওড়িশার জন্য স্পেশাল প্যাকেজের দাবি শুরু করেছে বিজেডিও। ওড়িশা ঢেলে ভোট দিয়েছে এবার বিজেপিকে। প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের পর প্রথম বক্তব্যের প্রথম কথা দুটো বলেছিলেন জয় জগন্নাথ। কিন্তু এত কিছুর ব্যালেন্স কি করে করবে বিজেপি? প্রধানমন্ত্রী বলছেন এটা আগামীর ভিত তৈরি করবে এমন বাজেট। সম্ভব? আপনাদের দেখালাম যে কি কি কোন কোন সমস্যা ফেস করতে হতে পারে এবারের বাজেটে। কিন্তু পাবলিকের প্রত্যাশা, সেটা ভুললে তো চলবে না। গত বাজেটে জনতা বাড়তি কর ছাড় পায়নি, এবার সিনিয়র সিটিজেনদের কি ইনকাম ট্যাক্সটা যদি একটুখানি সফট হয়, তাহলে সিনিয়র সিটিজেন্স উইল গেট দ্য বেনিফিট আউট অফ দ্যাট। এক্সপেকটেশন ফ্রম দ্য বাজেট হচ্ছে স্যালারিড ক্লাসকে আরেকটু বেশি ট্যাক্স রিবেট দেওয়া। ইনফ্লেশন শুড বি ব্রট আন্ডার কন্ট্রোল। জিনিসপত্রের দাম এগুলি যদি কম হয় তবেই তো সব কিছু। বুঝলেন তো, মানুষের মন চড়চড় করে বাড়তে থাকা দাম আর ট্যাক্সে পড়ে রয়েছে। 24-এর লোকসভায় প্রত্যাশা মতো মানুষের সমর্থন পায়নি বিজেপি। বাজেটে কি থাকবে? মধ্যবিত্ত কর ছাড় পাবে। ভোটে ধাক্কার পর এবার কি করবেন নির্মলা? স্বল্প সঞ্চয় সুদে হার কি বাড়বে? শিক্ষা, স্বাস্থ্য, পরিবহনে, পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বাড়বে। বিলগ্নীকরণের ধারাবাহিক পদক্ষেপের ক্ষেত্রে আপত্তি রয়েছে এনডিএর শরিকদের। কি হবে? ফিরহাদ হাকিম বলছেন তার কোনো চাহিদা নেই। তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় চাইছেন পশ্চিমবঙ্গের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় বাজেটে সংস্থান হোক।
অমৃতকাল না সর্বনাশকাল সেটা তো ভারতবর্ষের মানুষ প্রতিদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছেন, জানতে পারছেন যে পুরনো যতগুলো টাকা বকেয়া আছে সমস্ত তথাকথিত অমৃতকালে ছেড়ে দেওয়া হোক, যাতে বাংলার গরিব মানুষ তাদের ভাতে মারার যে চক্রান্ত সেটা অবসান ঘটে। দেখুন, যা হচ্ছে তাতে বিতর্কে ইন্ধন সত্যি পাওয়া যাচ্ছে। বিতর্ক এখানেও আপনি বলতে পারেন নজিরবিহীন পরিস্থিতি তৈরি হতে চলেছে দেশে আগামীকাল। উপনির্বাচনে জিতে আসা 4 প্রার্থী কালই শপথ নিচ্ছেন। শপথ নিয়ে ধোঁয়াশা দূর করে আজ জানিয়ে দিলেন স্পিকার। আগে দেখুন কি বলেছেন। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। নজিরবিহীন কেন বলছি জানেন? রাজ্যপালের অনুমতি এক্ষেত্রেও চাওয়া হয়েছিল, কিন্তু রাজভবন কোনো উত্তর দেয়নি, চুপ। অতএব টানা পড়েন। আর সেই সংঘাত, যে সংঘাত ছোট গল্পের মতো, শেষ হয় তবু শেষ হয় না। সায়ন্তিকা রেয়াতের শপথে কি হয়েছে আপনারা জানেন। ধর্নায় বসেছিলেন 2 জয়ী প্রার্থী, তাদের শপথ হয়ে গিয়েছে, কিন্তু জট কাটেনি। শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার। রাজ্যপাল বলেছিলেন ডেপুটি স্পিকারকে পাঠ করাতে, অর্থাৎ তার নির্দেশ মানা হয়নি। আবার বেঁকে বসেছেন রাজ্যপাল। সায়ন্তিকা রেয়াত হোসেন সরকারকে চিঠি দিয়ে রাজ্যপাল জানিয়েছেন ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করালে এই শপথ বেআইনি। শপথের জন্য ডেপুটি স্পিকারকেই তিনি মনোনীত করেছিলেন। চিঠির সঙ্গে 37টি ধারাও উল্লেখ করেছেন সিভি আনন্দ বোস। চিঠিতে স্পষ্ট করে বলেছেন বিধানসভা অধিবেশনে যোগ দিলে জরিমানা দিতে হবে। শাঁখের করাত আর কাকে বলে? রাজ্যপাল আনন্দ বোস কথায় কথায় বলেন ইগো নয়, ইউ গো। উনি ইগোকে বলেন। যা উনি করছেন তাকে কি বলে? সত্যি যদি জনতার কথা ভাবা হয় তাহলে কেন শপথ হয়ে যাওয়া বিষয়ও আবার জটিলতা? দেখুন কি বলছে তৃণমূল। কিছু না, যেটা দল মানে আমাদের তৃণমূল কংগ্রেস দল যেটাই ভাবে যে ডিসিশন নেবে সেই পথেই আমরা চলব। তাহলে রাজভবন জটিলতা তৈরি করছে তৃণমূলের কথায়। কুণালের কথায় শাসক দলের মনোভাবটা স্পষ্ট, জটিলতার দায় রাজভবনের। স্পিকার অবস্থান স্পষ্ট করেছেন। দেখুন, আগের বারের শপথের জটিলতা এখনো কাটেনি। এবার রাজভবন কোনো উত্তর দেয়নি। স্পিকার বিমান ব্যানার্জি তিনি স্থির করেছেন আগামীকাল শপথ হচ্ছেই। ফলে নতুন কোনো জটিল অধ্যায় আবার বাংলার সামনে উপস্থিত হবে, আপনি নিঃসন্দেহ থাকুন। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কাক মেরে ঝুলিয়েও কোনো লাভ হচ্ছে না। আবার তৃণমূল নেতার দাদাগিরি। এবার রায়গঞ্জে পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে জমি জবরদখলের অভিযোগ। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ঠোটকাটা আবার আগামীকাল রাত 8টায়।